আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার আলো ভালোবাসা গল্পের 21 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। তোমার এই প্রোগ্রামে আমি একজনকে ইনভাইট করেছি তোমার পারমিশন ছাড়া। আপনি ইনভাইট করেছেন সেটাতে আমার পারমিশন লাগবে না, কিন্তু কাকে ইনভাইট করেছেন সেটা জানতে পারি? তুমি চিনবে আমাদের বিজনেস পার্টনার আহমেদ মির্জা চৌধুরী একমাত্র ছেলে আহনাফ চৌধুরী। নামগুলো শুনে আরিয়ান একটু চিন্তিত হয়ে বলে, কখন আসবে মিস্টার চৌধুরী? আর ওনাদের কোম্পানি তো এখন বাংলাদেশের টপ র্যাঙ্ক। আচ্ছা, আমি দেখছি, উনি আসলে আমাকে জানাবেন। ডোন্ট ওরি, আহনাফ খুবই ভালো ছেলে, সবার সাথে খুবই ফ্রেন্ডলি। আরিয়ান আর ফিরোজ খানের কথার মাঝে খেয়াল করে ঈশান আর তার বাবা চলে এসেছেন। ফিরোজ খান এগিয়ে যায় তাদেরকে রিসিভ করতে। আরিয়ান ফোন দিয়ে ইমন আর ইস্তিয়াকের সাথে কিছু আলোচনা করে নেয়। যত যাই হোক, আহনাফ চৌধুরী বিজনেস টাইকুন বলা যায়। একদিকে তাহসিন এখনো এসে পৌঁছায়নি। সব মিলিয়ে আরিয়ানের এমন ব্যস্ত সময় কাটছে, কিন্তু এর ব্যস্ততার মাঝেও পুরীর দিকে একবার দেখে নিয়েছে। তাস নিয়ে প্রেরণা আর আরাফের সাথে বসে আছে। বেশ কিছুক্ষণ পরে আরিয়ানের অফিসের সামনে এসে থামে একটা ব্ল্যাক মার্সিডিজ। গাড়ি থেকে নামার পূর্বে গাড়ির ভিতরে থাকা মানুষটাকে ফোন দিয়ে কিছু বলে নেয়। গাড়ি থেকে নেমে আসে আহনাফ চৌধুরী, লম্বা আরিয়ানের সমান, গায়ের রংটা উজ্জ্বল, জিম করা ফিটফাট বুড়ি, মুখে হালকা চাপদারি, হোয়াইট কালার শার্টের সাথে ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক স্যুট, চোখে কালো রোদ চশমা পরা। আহনাফকে দেখতে পুরো নায়ক লাগছে। ফিরোজ খান আর আরিয়ান অফিস থেকে বেরিয়ে আসে। ফিরোজ খান আহনাফকে দেখে হাসি মুখে বলে, কেমন আছে ইয়াংম্যান? চোখের থেকে সানগ্লাস খুলে আহনাফ বলে, আসসালামু আলাইকুম আঙ্কেল। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মিট মাই সন আরিয়ান খান। আহনাফ আরিয়ানের সাথে হ্যান্ডশেক করে কুশল বিনিময় করে। আরিয়ান ফিরোজ খানকে বলে গেস্ট রুমের ভিতরে যেতে। ফিরোজ খান আহনাফকে নিয়ে ভিতরে চলে যায়। ফিরোজ খান চলে যেতে তাহসিনের বাইক এসে থামে। তাহসিনকে দূর থেকে লক্ষ্য করেছিল বলেই ফিরোজ খানকে ভিতরে পাঠিয়ে দেয়। আখি আর তাহসিন একসাথে এসে আরিয়ানের সামনে দাঁড়ায়। আরিয়ান তখন কাট করতে তাহসিনকে বলে, আরও দেরি করে আসতেন, আপনারা অনুষ্ঠান শেষ হলো। তাহসিন তখন জবাব দেয়, আমার দোষ কি? মেয়েদের রেডি হতে এত সময় লাগে, আমি কি করব? আখি বিরক্তি ভরা দৃষ্টিতে তাহসিনের দিকে তাকিয়ে মনে মনে খুব বকে নিল। কারণ দেরি হয়েছে জ্যামের জন্য। আখি রেডি হয়ে বেরোতে 15 মিনিট বেশি সময় লাগেনি, অথচ দোষটা আখিকে দিয়ে দিল। আরিয়ান কথা আর না বাড়িয়ে ওদেরকে নিয়ে ভিতরে আসে। ফিরোজ খান ততক্ষণে সকলের সাথে আহনাফের পরিচয় করে দিয়েছে। পুরী আর বাচ্চা পাটি এক কোণে টেবিলে বসে আহনাফকে নিয়ে আলোচনা করছে। প্রেরণা পুরীকে জিজ্ঞাসা করে, আচ্ছা পুরী আপু, ওই রণবীর কাপুরের মতো দেখতে লোকটাকে? পুরী গালে হাত রেখেই বলে, আমি কিভাবে জানবো, আমি তো প্রথম দেখলাম। প্রেরণার কথা শুনে তালহা বলে, গতকাল রাতে রণবীর কাপুর আর বরফি সিনেমা দেখছে, তো তাই চারপাশে রণবীর কাপুর দেখছে। তালহার কথা শুনে সকলে একসাথে হেসে ওঠে। আর প্রেরণা গাল ফুলিয়ে রাগ দেখিয়ে বলে, মোটেও না, তুই ভালো করে দেখিনি, লোকটাকে রণবীর কাপুরের মতো লাগছে। ওদের মধ্যে এই নিয়ে দ্বন্দ্ব চলছে। আর পুরী চোখ জোড়া খুঁজে চলেছে তার স্বপ্নের পুরুষটাকে। অনেকক্ষণ না দেখার কারণে মনটা কেমন করছে, কিন্তু মন কেমন বেশিক্ষণ স্থায়ী হলো না। দরজার দিকে তাকাতে দেখতে পায় আরিয়ান, তাহসিন আর আখি আসছে। আখিকে দেখে পুরী এগিয়ে যায় আখির আনতে। এই সুযোগে আরিয়ান ভাইকে দেখা হয়ে যায়। পুরী যে আখির হাতটা ধরে। পুরীকে আসতে দেখে আরিয়ান আর তাহসিন দাঁড়িয়ে যায়। আখিকে পুরী বলে, এত সময় লাগে আসতে, চল আমার সাথে। আখিকে নিয়ে যাচ্ছিল আরিয়ান, তখন পুরীকে ডাক দেয়, পুরী। আরিয়ানের ডাক শুনে পুরী দাঁড়িয়ে যায়। আরিয়ানের দিকে ঘুরে দাঁড়িয়ে আরিয়ান ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। আরিয়ান তখন পুরীকে বলে, এখানে অপরিচিত একজন ছেলে এসেছে, তার সামনে যেন যাবি না, আমার কেবিনে চলে যা। কেক কাটা ফিতা কাটার সময় ভিড় থাকবে, তোকে থাকতে হবে না এত ভিড়ের মাঝে। পুরী অসহায়ভাবে আরিয়ানের দিকে তাকিয়ে বলে, অনুষ্ঠানে এসে অনুষ্ঠানটাই দেখবো না? অপরিচিত কেউ না থাকলে তোকে বারণ করতাম না। আমার কেবিনে বসে সব লাইভ দেখবি স্ক্রিনে। আর কোনো কথা না, সোজা চলে যা। পুরীকে বাদ দিয়ে এবার তাহসিন বলে, ওদেরকে দিয়ে সাথে করে তাহসিন প্রেরণাকে নিয়ে যাবি। তাহসিন আরিয়ানের কথা মতো ওদেরকে নিয়ে লিফটের দিকে যেতে থাকে, কিন্তু ওখানে ঘটে বিপত্তি। আহনাফের একটা ইম্পর্টেন্ট কল আসায় একটু নিরিবিলি এসে কথা বলছিল। লিফটের এই সাইডে লোকজন নেই দেখে সেখানে ছিল। তাহসিন তখন পুরী আখি তাসনিয়া আর প্রেরণাকে নিয়ে লিফটের সামনে এসে তখনই মুখোমুখি হয়ে আহনাফের। কলটা কেটে যে পিছনে ফিরে তখনই ওদেরকে দেখে আহনাফ থমকে যায়। তাহসিনকে সে চিনে না, কিন্তু এই অচেনা সকলের ভিড়ে আহনাফের চোখ আটকে যায় পুরীর দিকে। এক দৃষ্টিতে পুরীর দিকে তাকিয়ে থেকে ভাবে, এটা মেয়ে নাকি পুরী? এত সুন্দর কেউ হয়? মাইন্ড ব্লোয়িং। আহনাফের দৃষ্টি বুঝতে পেরে তাহসিন দ্রুত ওদেরকে নিয়ে চলে যায়। কিন্তু আহনাফ তখনই এক জায়গায় দাঁড়িয়ে নাম অজানা এক অপূর্ব সুন্দরীকে নিয়ে ভাবতে থাকে। কিছুক্ষণের মধ্যে আরিয়ান অফিসের অনুষ্ঠান শুরু হয়। ফিতা কাটা, কেক কাটা শেখে সমস্ত অনুষ্ঠান ভালোভাবে সম্পূর্ণ হয়। দুপুরে খাওয়া দাওয়ার জন্য সকলে রুম থেকে বেরোচ্ছে। পুরী আখি তাসনিয়া প্রেরণা খাবার আরিয়ানের কেবিনে পাঠিয়ে দেওয়া হয়। আরিয়ানের কেবিনে পুরী আখি তাসনিয়া প্রেরণা মিলে অনেক আড্ডা দেয়। প্রথমে খারাপ লাগেও পরে নিজেদের মতো করে সময় কাটাতে পারে পুরী অনেক খুশি। আরিশা থাকলে আরও ভালো লাগতো, কিন্তু ওর শ্বশুর শাশুড়ি এসে ওকে সাথে সাথে রাখছে।
আরিয়ান, ইমন, ইস্তিয়াক, তাসনিয়া সহ বাকি সকল স্টাফ অনেক ব্যস্ততায় সময় পার করছে। আহনাফের জন্য আলাদা রুমে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ফিরোজ খান আর তার তদারকি করছে। আহনাফ যথেষ্ট মার্জিত ভদ্র ছেলে, একা একা খেতে মোটেও রাজি ছিল না। ফিরোজ খানের জোড়াজুড়িতে খেতে রাজি হয়। আহনাফের খাওয়া দাওয়ার দিকে মন নেই, তার মন তখন থেকে পড়ে আছে সেই অজানা মেয়েটার কাছে। ফিরোজ খানকে জিজ্ঞাসা করবে কি করবে না সেই দ্বিধায় পড়ে আছে। সমস্ত দ্বিধা কাটিয়ে আহনাফ ফিরোজ খানকে বলে, আঙ্কেল একটা কথা জিজ্ঞাসা করতাম যদি কিছু মনে না করেন। আহনাফের কথা শুনে ফিরোজ খান বলেন, এত সংকোচ কি আছে বলো। আসলে আঙ্কেল কিছুক্ষণ আগে একটা ছেলের সাথে একটা মেয়েকে দেখছিলাম। একটা না আসলে 4 জন মেয়ে ছিল, ওরা কারা ওদের তো পরিচয় করিয়ে দিলেন না। আহনাফের কথা শুনে ফিরোজ খান কিছুক্ষণ চিন্তা করলেন, কিছুক্ষণ ভেবে বললেন, তুমি হয়তো পুরী তাসনি আর প্রেরণাকে দেখেছো, আমাদের বাড়ির মেয়ে। ও আচ্ছা। আহনাফ খাওয়ায় মনোযোগ দিল, কারণ একটা হিন্ট পেয়েছে, এটাতেই কাজ হবে। এইদিকে আরিয়ান আড়ালে দাঁড়িয়ে আহনাফের কথা শুনে বুঝতে পারে আহনাফ পুরীকে দেখেছে। সরাসরি জিজ্ঞাসা করতে পারছে না বলে ঘুরিয়ে জিজ্ঞাসা করছে। নিজের উপরে রাগ হচ্ছে, কেন যে তখন তাহসিনের সাথে পাঠাতে গেল। কোনো রকমে নিজেরা কন্ট্রোল করে অনুষ্ঠান ভালোভাবে সম্পূর্ণ করাটাই মূল লক্ষ্য, সেই সাথে এটাও নিশ্চিত করে যাতে পুরীর সাথে আহনাফের দেখা না হয়। ইমন, ইস্তিয়াক তাহসিনকে ফোন দিয়ে সম্পূর্ণ ব্যাপার জানিয়ে দেয়। ফোন পকেটে রাখে আহনাফের দিকে তাকিয়ে মনে মনে বলে, আমার পুরীর দিকে নজর দিলে তোমার নজর থাকবে না। আরিয়ান চলে যায় নিজের বাকি সব কাজ শেষ করতে, কিন্তু পরিপূর্ণ নজর রাখার জন্য লোক রেখে তবে সে নিজের কাজ করছে, অপেক্ষা শুধু অনুষ্ঠান মিটে যাওয়ার। আরিয়ানের অফিসের অনুষ্ঠান শেষ হতে প্রায় বিকাল হয়ে যায়। আহনাফ দুপুরে খাওয়া দাওয়া পরে বেরিয়ে যায়। ইম্পর্টেন্ট মিটিং আছে বলে যাওয়ার আগ পর্যন্ত কাউকে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে খুঁজেছে, কিন্তু তার দেখা পায়নি। আহনাফের এমন কাজ আরিয়ানের দৃষ্টি এড়িয়ে যায়নি। একদিকে যেমন প্রচণ্ড পরিমাণ রাগ হচ্ছে, ঠিক তেমনই একটা অদ্ভুত প্রশান্তি হচ্ছে এটা ভেবে পুরীকে সে আড়াল রাখতে পেরেছে। আহনাফ চলে যাওয়ার আগে সকলের সাথে দেখা করে কথা বলে যায়। আরিয়ান দাদা দাঁত চেপে এই কাহিনীগুলো সহ্য করেছে। আসরে আজানের পর খানবাড়ির সকলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আরিয়ান নিজে দাঁড়িয়ে থেকে পরিসর সকলকে গাড়িতে তুলে দেয়। বাবা চাচাদের গাড়িতে তুলে দিয়ে গট গট করে হেঁটে নিজের কেবিনে চলে আসে। কেবিনে এসে রাগে ফুঁসতে থাকে, হাতের সামনে থাকা ফুলদানি ছুঁড়ে ফেলে সামনের দিকে। সেই মুহূর্তে ইস্তিয়াক দরজার সামনে দাঁড়ায়। অল্পের জন্য ফুলদানি ইস্তিয়াককে মাথায় না লেগে পাশের দেয়ালে লেগে টুকরো টুকরো হয়ে যায়। ইস্তিয়াক ভেঙে যাওয়া ফুলদানির দিকে তাকিয়ে বলে, তুই তো মেরেই ফেলছিলি ভাই, একটুর জন্য বেঁচে গিয়েছি, এত রেগে গেলি কেন, হয়েছে কি হয়েছে। হাত মুষ্টিবদ্ধ করে টেবিলের উপরে কয়েকবার জুড়ে ঘুষি দিয়ে আরিয়ান চিৎকার করে বলতে থাকে, রাগ করবো না, রাগ করবো না বলছিস, কিভাবে বলছিস সেই কথা। দেখলি না শেষ মুহূর্ত পর্যন্ত পুরীকে খুঁজে গিয়েছে। এখন যদি আব্বুর কাছে পুরীকে বিয়ের প্রস্তাব দেয় আমি কি করব। মরে যাব, আমি মরে যাব। আরিয়ানের চিৎকার শুনে তাসনিন, ইমন দৌড়ে আসে। সাথে কিছু স্টাফ দরজার সামনে ভিড় করে, কিন্তু তাহসিন তাদেরকে নিজের কাছে যেতে বলে জায়গা ফাঁকা করে। ইস্তিয়াক তখন ঠান্ডা করে আরিয়ানকে বুঝতে থাকে, তুই হয়তো বেশি ভাবছিস। আহনাপুরকে খুঁজেছে ঠিক আছে, কিন্তু বিয়ের প্রস্তাব দিয়ে দিবে এটা নাও হতে পারে, এত রাগ করিস না। ইস্তিয়াকের কথায় মাথা ঠান্ডা হয়ে যাওয়া বদলে আর বেশি গরম হয়ে গেল, কারণ আরিয়ান বেশ ভালোভাবে বুঝতে পারছে এরপরে এটা হবে। পাশে থাকা পানির গ্লাসটা হাতের মুঠোয় গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে চেপে ধরে আরিয়ান। এতটা জুড়ে চেপে ধরেছিল গ্লাসটা আরিয়ানের হাতের ভিতরে ভেঙে যায়। মুহূর্তে রক্তে ভেসে যেতে থাকে পুরো টেবিল। তাহসিন দৌড়ে এসে হাত থেকে কাজ বের করতে থাকে। আরিয়ান বারবার ছাড়িয়ে নিতে চাইলেও তাহসিন ছাড়ে না। সব কাজের টুকরো সাবধানে বের করে হাতটা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয় আর বলে, এভাবে নিজের ক্ষতি করলে হবে, অন্যের কাজের জন্য হওয়ার একটা নিজের ক্ষতি। কারণ এত মাথা গরম করো না ভাইয়া, ঠান্ডা মাথায় প্ল্যান সাজাতে হবে। আরিয়ান এতক্ষণ পরে তাহসিনের দিকে চোখ তুলে তাকায়। আরিয়ান চোখ পুরো লাল হয়ে আছে, চোখের পাতা ভিজে আছে, অনেক কষ্টে ক্রোধে কান্না নিয়ন্ত্রণ করেছে। আরিয়ানের রক্ত চক্ষু দেখে তাহসিনের হৃদয়টা ধক করে ওঠে। আরিয়ানের সামনে বসে তাহসিন বলে, সামনে আরিশার বিয়ে না থাকলে তোমাকে বিয়ে করতে বলতাম, কিন্তু এখন তো আরিশার বিয়েটা মেয়েটা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে আরিয়ান বলে, আমি পুরীকে চাই কিভাবে, আমি তোর যোগ্য না। ওর একা যে পরিমাণ টাকা সম্পত্তি আছে তার কিছুই এখন আমি নিজে করতে পারিনি। আরিয়ানের কথা শুনে তাহসিন একটু শব্দ করে হেসে উঠল। তাহসিনের হাসি শুনে আরিয়ান সোজা হয়ে বসে শুরু নেকড়ে তাহসিনের দিকে আর বলে, হাসির মতো কি বললাম। হাসি একটু কন্ট্রোল করে তাহসিন আরিয়ানকে জবাব দেয়, তুমি পড়ে আছো সম্পত্তি টাকা নিয়ে, পরি তোমাকে পেলে ওসব দিকে কখনো নজরই দিবে না। আগে কোনোদিন এসব ব্যাপার ওর ইন্টারেস্ট ছিল না। ভালোবাসার যত্ন এগুলো ওর কাছে মুখ্য বিষয়, সেটা আমিও জানি। কিন্তু আব্বু যদি রাজি না হয় তখন কি হবে। আমার আগে যদি ওই আহনা বিয়ের প্রস্তাব দিয়ে দেয় আর আব্বু রাজি হয়ে যায় সেটাই ভয় পাচ্ছি। আরিয়ানের কথা শেষ হতে ইমন বলে, ওরকম কিছু হলে আমাদের দেখে নেব, তুই একটু ঠান্ডা হয়। এই মেজাজ নিয়ে ভাবির সামনে যে যদি রাগ দেখিয়ে ফেলিস তখন কিন্তু তুমি সমস্যা পারবে। ইমনের কথা ইস্তিয়াক সম্মতি জানায়। সকলের কথা শুনে আরিয়ান নিজেকে ঠান্ডা করার চেষ্টা করে। কিছুক্ষণ চুপ থেকে আরিয়ান বলে, সব কাজ শেষ হতে কত সময় লাগবে।
ইস্তিয়াক জানায় 2 থেকে 3 ঘন্টা লাগবে। আরিয়ান বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, চল আগে সব ঠিক করে গুছিয়ে আসি, কাল থেকে পুরোদমে অফিস চলবে। আরিয়ানের অফিসের অনুষ্ঠান শেষ করে খানবাড়ির সকলে বাড়ি ফিরেছে। আসার সময় আখিকে সাথে করে নিয়ে এসেছে। আখি ওর আগেও পুরীর বাড়িতে এসেছে। সকলের সাথে ভালো সম্পর্ক। পুরী আখিকে নিয়ে সোজা নিজের ঘরে চলে যায়। 2 বান্ধবী এক জায়গায় হলে কথা শেষ থাকে না। আখি আর পুরীও তাই। হিজাব খুলতে খুলতে পুরী আখিকে ফ্রেশ হতে নিতে বলে আখি তখন বলে, আমি এখন বাড়ি যাব, ফ্রেশ একবার বাড়িতে যেয়ে হব। হিজাবগুলো চুলগুলো সরিয়ে দিয়ে আখির দিকে তাকিয়ে বলে, তাহসিন ভাই বলে দিয়েছে ভাইয়া না আসা পর্যন্ত তোকে যেন যেতে না দেই। ভাইয়া সন্ধ্যায় আসবে, তোকে দিয়ে আসবে। তাহসিনের কথা শুনে আগে কিছু হতাশা ভঙ্গিতে বলে, আমি একা যেতে পারবো, তোর ভাইয়ের সাথে আমি যাব না। শুধু শুধু আমার ঘরে দোষ চাপিয়ে দেই। পুরো আখির সামনে এসে বসে জিজ্ঞাসা করে, কি দোষ চাপিয়েছে, কি হয়েছে বলিসতে তো? সুযোগ হয়নি বলার, তো এখন বল। সকালে যখন তোর ভাই আমাকে আনতে যায় তখন আমার রেডি হতে সময় লেগেছিল মাত্র 15 মিনিট। আর রাস্তায় তখন অনেক জ্যাম ছিল বলে আমাদের আসতে দেরি হয়। কিন্তু আরিয়ান ভাই যখন জিজ্ঞাসা করলো লেট কেন হলো, তোর ভাই বলে দিল আমার নাকি রেডি হতে বেশি সময় লাগছে। তাহলে বুঝ। আখির কথা শুনে পুরো একটু ভেবে তারপর বলে, আরে এবার বুঝেছি। কি বুঝেছিস? তাহসিন ভাই বই এই কথা বলেছে, আরিয়ান ভাইকে তোর বাহানা দিয়ে কিছু বললে আরিয়ান ভাই বকবে না, এই জন্য তোর দীর্ঘ কথা বলছে, চাপ নিস না, চিল। আখি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে পুরীকে বলল, আচ্ছা তোর কথায় মানলাম, কিন্তু তোর আর আরিয়ান ভাই আর কি খবর, কাহিনী কত দূর? চলবে, পরবর্তী পার্ট আপলোড দেওয়া হয়ে গেছে, তো সবাই দেখে নেবেন। লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স, ফার্স্ট কমেন্ট এবং স্ক্রিনও ভেসে উঠবে, সেখানেও ক্লিক করে দেখে নিতে পারেন। আর সবাই সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।